একমাত্র ননদের জামাই সরাসরি কানাডা থেকে শ্বশুরবাড়িতে উঠছে সব ব্যাগপত্র নিয়ে। তার মা বাবার সাথে তার বহু বছর যাবৎ কোনো যোগাযোগ নেই। আমার ননদিনী সেও একটা সময় কানাডায় থাকতো, কিন্তু পর 3টা বাচ্চা হওয়াতে সে আর পেরে ওঠেনি। সেজন্য সে বাংলাদেশে চলে আসছে আমার শাশুড়ির কাছে। শাশুড়ি আবার তার জন্য 3-4 জন কাজের লোকও রেখে দিছে। আমিও আলাদা সংসারেই থাকতাম। আমার শাশুড়ির সাথে কখনোই আমার বনিবনা হতো না। আমার স্বামী ব্যাংকে চাকরি করতো। বিয়ের শুরু থেকে আমার শাশুড়ির সাথে আমার বনাবনি তেমন একটা ছিল না। হাজবেন্ড যেহেতু ভালো একটা চাকরি করতেন, তাই আমি আলাদা সংসার গুছাতে শুরু করলাম। কিন্তু আমার স্বামী মানে যেখানে চাকরি করতো ওইখানে একটা মেইলি সম্পর্ক নিয়ে তার চাকরিটা চলে যায়। আর এর কারণে আমি আমার স্বামীকেই দোষারোপ করি, কারণ ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক যে করতে পারে সে কখনোই ভালো মানুষ হতে পারে না। আমার যেহেতু 6 মাসের একটা বেবি আছে, তো আমি চাইলেও আর তাকে ছেড়ে যেতে পারিনি। বাচ্চাটার দিকে তাকিয়ে আমি তার সংসারটা করে গেছি। আমাদের সংসারে এত এত খরচ, বাচ্চার খরচ, মানে স্বামীর খরচ সব মিলে মানে মোটামুটি আমাদের এমন একটা অবস্থা যে আমরা আর আলাদা বাসা নিয়ে থাকতে পারিনি। শেষে বাধ্য হয়ে শাশুড়ির বাসায় আমাদের উঠতে হয়েছে। যেই শাশুড়ি আমাকে এত অত্যাচার করে, আমাকে পছন্দই করে না, আমার বাপের বাড়িকে এত এত কথা শোনায়, দিন শেষে সেই শাশুড়ি বাড়িতে আমাকে উঠতে হয়েছে, তার সাথেই থাকতে হয়েছে। কিন্তু এই থাকা সেই থাকা না, আমাকে পুরো একটা কাজের মহিলার মতো থাকতে হয়। প্রতিনিয়ত আমাকে খোঁটা শুনতে হয়। আমার হাসব্যান্ড তার চরিত্র খারাপের জন্য চাকরি চলে গেছে, ওইটা নিয়েও আমাকে কথা শুনতে হয়। একটা সময় আমার হাসব্যান্ড তার বাপের ব্যবসা বাণিজ্য দেখতো। কিন্তু আমাকে বিয়ে করার পর আমার শাশুড়ি আমার হাসব্যান্ডকে ওই ব্যবসাটাও করতে দেয় নাই। আমার হাসব্যান্ড কিন্তু এমবিএ করা ছিল, যার কারণে সে খুব সহজে চাকরিটা পেয়ে গেছিল। আর তারপরে শাশুড়ির অত্যাচার সইতে না পেরে আমি আলাদা বাসা নিয়েছিলাম। অনেক জিনিসপত্র কিনছি, মানে একটা মেয়ের সংসার সাজাইতে যা যা লাগে সব কিছু করছিলাম আমার সাজানো সংসারে। কিন্তু আমার স্বামীর চরিত্রের কারণে আজকে আমাকে আবার সেই শ্বশুরবাড়িতে ফিরে আসতে হয়েছে। এখন আমার শ্বশুর আর আমার হাসব্যান্ডকে তার ব্যবসায় বসতে দেয় না। আমার শাশুড়ির কিন্তু নিজের নামে একটা ঢাকায় ফ্ল্যাটও আছে। কিন্তু আমরা এসে উঠেছি শ্বশুরের বাড়িতে। শ্বশুরের আলাদা 3 তলা বাড়ি আছে। তো যাই হোক, যেই ননদিনের কথা বলতেছি, তার হাসব্যান্ড যে আমাদের বাড়িতে এসে উঠেছে, মানে আমার ননদ মানে শ্বশুরবাড়ির সাথে এত ঝামেলা বাঁধাইছে যে সে ওইখানে 6 মাসও টিকতে পারে নাই। সে তার স্বামীর সাথে শ্বশুরবাড়ির সাথে এত ঝামেলা করছে যে তার মানে হাসব্যান্ড এখন নিজের বাবা-মার সাথে কোনো পরিচয় রাখে না, কোনো যোগাযোগ রাখে না। বাবা-মার ছেলে দেশে আসছে, সে এত কিছু নিয়ে আসছে, কিন্তু বাবা-মাই জানে না যে ছেলে দেশে আসছে। সে 6 মাসের ছুটিতে আসছে, বউয়ের সাথে থাকবে, শ্বশুরবাড়িতে থাকবে, এখানে থাকবে, খাবে, আবার এইখান থেকে বউ বাচ্চা নিয়ে আবার কানাডা চলে যাবে। যাই হোক, এমনটাই শুনছি, এটাই হবে। তবে সবচেয়ে আমার কাছে অবাক লাগছে কোনটা জানেন? আমার শাশুড়ি, আমার ননদ, আমার ননদের জামাইকে হুঁশিয়ার করে দিছে আগেই যে বাসায় এখন অনেক মানুষ থাকে, জিনিসপত্র যেন সাবধানে থাকে, নয়তো কিন্তু চুরি হয়ে যাবে। জিনিসপত্র একটু গুছায় গাছায় সাবধানে রাখতে, তাদের নজরে রাখতে। কারণ অভাব অনটনে কে কোন জিনিস চুরি করে তার তো কোনো গ্যারান্টি নেই। আর এই কথাটা শোনার পরে আমি অনেক কষ্ট পাইছি। উনি হয়তো এমনটা ইঙ্গিত করছে যে আমি হয়তো বা ওনাদের জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারি। কারণ এমনটাই স্বাভাবিক। কারণ হচ্ছে বুয়ারা কাজ করে বেতন নেয়। কিন্তু আমি দিনরাত কাজ করে আমার কোনো বেতন নাই। আমারই অভাব অনটন। এই সংসার তো আর তো কোনো অভাব নাই। তার মানে উনি তো আমাকে ইঙ্গিত করছে। শাশুড়ির মুখ থেকে ওইদিন এই কথাটা শুনে অনেক কান্না করছিলাম। কিন্তু আমার হাসব্যান্ড বলে কিছু করার নাই, মুখ বুজে সব সহ্য করতে হবে। একটা সময় আমার হাসব্যান্ডও কিন্তু কানাডায় যাওয়ার জন্য চেষ্টা করছিল। কিন্তু বারবারই রিজেক্ট হয়। আমার আবার একটা খালাতো ভাই আমেরিকায় থাকতেন। আমার হাসব্যান্ডের সাথে তার আবার খুব ভালো যোগাযোগ ছিল। আমার ভাই আবার আমার হাসব্যান্ডকে ভালো ভালো পরামর্শ দিত। মাঝে মাঝে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য টাকা পয়সাও দিত। কিন্তু আমরা কখনো তাকে সবকিছু বলতাম না, আমাদের প্রবলেমের কথা বলতাম না। এমনকি আমার ভাইটা জানতোই না যে আমার হাসব্যান্ডের কারণে যে তার চাকরিটাও চলে গেছে। তো এদিকে আমার ননদের জামাই বিদেশ থেকে যা যা আনছে আমার শাশুড়ির জন্য, তার বউ বাচ্চার জন্য, আমাকেও কিছু কিছু দেয়, আমার বাচ্চাকেও কিছু দিছে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার, উনি ওনার নিজের বাবা মার জন্য কিছু আনেনি, তাদের সাথে যোগাযোগও করেনি। তার বাবা মা কিন্তু আবার ঢাকাতেই থাকে। তারপরে এটা বুঝতে পারলাম যে আমার শাশুড়ি আর ননদ মিলে মানে তার বাবা মার সাথে তার সম্পর্কটা পুরাই ভেঙে দিছে। একদিন চা খেতে খেতে খোশ গল্প করতেছিলাম, তখন আমার ননদের জামা আমাকে বলতেছে, ভাবি আমি যে দেশে আসছি আমার বাবা মা কিন্তু জানে না। তখন আমি বললাম যে ভাই, এটা কিন্তু ঠিক না, কারণ সবার আগে কিন্তু বাবা মার অধিকার, আর বাবা মার সাথে যোগাযোগ না করিলে কিন্তু জিনিসটা মনে হয় না আপনি ঠিক করতেছেন। আর আমি যখন বুঝাইতেছিলাম তখন আমার শাশুড়ি কথা শুনে আমাকে আমার ননদের জামার সামনে আমাকে চরমভাবে দোলানি দিল। আর সেদিনের পর থেকে আমার ননদের জামাইয়ের সাথে আমার আর কোনো কথা হয়নি। তারপর আমি আমার নিজের বাবার বাড়িতে চলে আসছি। আমার বাপের বাড়িও ঢাকায়, কিন্তু আমার শ্বশুর বাড়ির মতো আমার বাপের বাড়ির অবস্থা এতটাও ভালো না। আর আমার শ্বশুর বাড়িতে এত যা কিছু হচ্ছে এইগুলা নিয়ে কিন্তু আমার শ্বশুর কখনো নিজের মুখটা খুলে না। কারণ আমার শ্বশুর হচ্ছে আমার শাশুড়িকে ভয় পেতেন, উনি ওনার সাথে পেরে উঠতেন না। আর এদিকে কিন্তু আমার হাজবেন্ডেরও আমেরিকার ভিসা হয়ে গেছে। আমার মামাতো ভাই যে আমাদের জন্য এত কিছু করবে আমি এটা কখনো কল্পনাও করিনি। আর এই ব্যাপারগুলো আমার হাজবেন্ড জানতো যে এত কিছু করতেছে, কিন্তু সে আগে আমাকে কখনোই বলে নাই। সে এসে হঠাৎ করে আমাকে বলতেছে, চলো রেডি হও, বাহিরে গিয়ে খাবো। আমার শাশুড়িকে বলছে, কিন্তু আমার শাশুড়ি তো কখনোই আমাদের সাথে বাহিরে যাবে না।
কারণ আমার শাশুড়ির দৃষ্টিতে আমি হচ্ছে গরিব ফকিরের মেয়ে, আমার সাথে এক টেবিলে বসে খাওয়া যায় না। তো পরে আমি হচ্ছে আমার ২ টা বাচ্চা ছিল তখন আমার ২ টা বাচ্চাকে আমার শাশুড়ির কাছে জোর করে রেখে যায়। শাশুড়ি রাখতে চায় না কারণ বাসায় যেহেতু ননদেরও ৩ টা বাচ্চা আছে, ওরা মানে ৫ টা বাচ্চা টোটাল বাসায়, ৫ টা বাচ্চাই অনেক দুষ্টামি করে। তো যেহেতু ৩ টা কাজের লোক ছিল, ননদ ছিল, শাশুড়ি ছিল, তো এক প্রকার একটু জোর করেই মানে বাচ্চাদেরকে রেখে গেছি বাহিরে। তো বাহিরে ঐদিন যাওয়ার পরে আমার হাসব্যান্ডের সাথে অনেক ঘোরাঘুরি করি, পুরাটা শহর ঘুরে দেখি। সেদিন আমার হাসব্যান্ড আমার কাছে অনেক কান্নাকাটি করছিল, আমাকে বলতেছিল যে আমাদের দিনটা হয়তো ফিরে যাবে। কিন্তু আমি বুঝতেই পারি নাই যে আমার হাসব্যান্ড আমাকে এমন একটা সারপ্রাইজ দিবে। সেদিন আমরা ২ জনের সব সুখ-দুঃখগুলা একে অপরকে শেয়ার করতেছিলাম। আমিও প্রচুর কান্না করছি। তারপরে এভাবে শহর ঘুরে ফিরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি। কিন্তু রেস্টুরেন্টে ঢুকেই যে এমন একটা সারপ্রাইজ পাবো আমি কল্পনাও করি নাই। আমার হাসব্যান্ড রেস্টুরেন্টে ঢুকে আমাকে বলতেছে যে আমি তো আমেরিকা চলে যাব। আমি বিশ্বাস করিনি। তারপর আমাকে সব ডকুমেন্ট বের করে দেখাইলো। আমি এটা দেখে তো আমি হাউ-মাউ করে কান্না শুরু করে দিছি। আমার কান্না দেখে পুরো রেস্টুরেন্টের মানুষ আমাদের দিকে তাকিয়েছিল। তারা হয়তো ভাবছিল যে আমার হাসব্যান্ডের সাথে কোনো ঝগড়া ঝামেলা কিছু হইতেছে। কিন্তু না, সেদিনের সেই কান্নাটা ছিল আমার সুখের কান্না। আল্লাহ যে আমাদের দিকে মুখ ফিরে তাকাইছে, এইটা নিয়ে আমি এতটাই খুশি ছিলাম যে সেই খুশির এটা আমার চোখ দিয়ে পানি হয়ে বের হয়ে আসছে। তারপর রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমি খুশিতে আমার শাশুড়ি, ননদ সবাইকে বলে দেই আমার হাসব্যান্ডের কথা। তো তারা আমি জানি না খুশিতে না অখুশিতে আমার শাশুড়ি বলল, "খুব তো ভালোই হইছে। এখন চলে যেতে পারবে। শাশুড়ি ননদের সাথে আর থাকতে হবে না। এখন সুখ পাবে, আমার ছেলেকে নিয়ে একা থাকতে পারবে।" তো উনার মুখ থেকে এইসব কথা শোনার পরে বুঝতে পারলাম যে উনি হয়তোবা পরিপূর্ণভাবে খুশি হয় নাই। ৩ মাস হয় আমার হাসব্যান্ড আমেরিকা চলে গেছে। ওইখানে গিয়ে ভালো একটা জব পাইছে, বাসা পাইছে। এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন অনেক ভালো লাগতেছে যে আমাদের কষ্টের দিনগুলা ফিরে গেছে। আল্লাহ আমাদের উপর রহমত করছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে একটা আপুর জীবনের গল্প। আসলে ধৈর্য ধরলে মানুষের জীবনে একসময় না একসময় ভালো দিন আসেই। তো আর ভালো খারাপ মিলিয়েই মানুষের জীবন। তবে কষ্টের সময় যেই মানুষগুলো আঘাত দেয়, মানে কথা শোনায়, সেই কথাগুলো না যতই ভালো দিন আসুক, সুখের দিন আসুক, ওই স্মৃতিগুলো, ওই কথাগুলো মনের ভিতরে সবসময় গেঁথে থাকে যে আমার বিপদে, আমার কষ্টের সময় কে আমাকে কোন কথা শোনাইছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।